আপনাকে দুই বাংলার কে না চেনে, এত ফেমাস অ্যাক্টর অ্যান্ড সিঙ্গার? তাস মুস্কি হেসে বলল, প্রাক্তন শব্দটা অ্যাড করতে ভুলে গেছেন মিস্টার শান। বলিনি, তবে ইচ্ছে করেই অ্যাড করিনি, আপনাকে প্রাক্তন হিসেবে দেখতে চাইনি তাই। তাস সেদিকে কথা না বাড়িয়ে বলল, নতুন জীবনের জন্য শুভকামনা। কিরে মৌ, বিয়ে করলি জানালি না? মৌ মাথা নিচু করে বলল, 1 সপ্তাহ আগে আকত হয়েছে, এখনো তেমন কেউ জানে না, পরে অনুষ্ঠান হলে সবাইকে জানাবে বাবা। তাস ঠোঁটের কোণে হাসিটা বজায় রেখে বলল। শুভকামনা। মৌ চোখ তুলে তাকালেই সবাই দেখতে পেত তার চোখের পানি। বাবা মা বিষের বোতল হাতে নিয়ে বিয়ে করতে বাধ্য করেছে তাকে। মৌ তাদের একমাত্র সন্তান। কাল মাথার উপর থেকে বাবা মার ছায়া সরে গেলে একা মেয়ে কিভাবে টিকে থাকবে এই পৃথিবীতে? মৌ কিছু না বলে বের হয়ে গেল কেবিন থেকে। শান তাজের দিকে তাকিয়ে বলল, আসছি বস, ভালো থাকবেন। মৌ আর শান চলে যেতেই তাজ নিজের বাবার দিকে তাকালো। স্তব্ধ হয়ে বসে আছে ইকবাল। সে ঘুণাক্ষরে জানতো না মৌয়ের বিয়ের ব্যাপারে। ইকবাল কিছু বলবে তার আগেই তাজ বলল, ওয়েট, আমার কথা আগে শুনে নাও। আজ তোমাকে একটা কথা স্পষ্ট জানিয়ে দিচ্ছি বাবা, আজকের পর যদি কখনো তুমি আমার বিয়ের ব্যাপারে কথা বলো তাহলে আর কখনো খুঁজে পাবে না আমাকে। আমাকে যদি আমার মতো থাকতে দাও তাহলে তোমাদের ছেড়ে কোথাও যাব না। তোমার প্রবলেম ছিল মৌ আমাকে ভালোবেসে নিজের জীবন নষ্ট করছে। এবার তো মৌ নিজের জীবন গুছিয়ে নিয়েছে। আমি আগেও মৌকে বিয়ে করতে চাইনি, কারণ বন্ধু ছাড়া অন্য কিছু ভাবিনি ওকে। শুধু তোমাদের কথায় রাজি হয়েছিলাম, কিন্তু আমি আর মৌ একে অপরের জন্য নই, তাই আলাদা হওয়ারই ছিল। এখন আমি শুধু তিতিরকে খুঁজে পেতে চাই আর তার কাছে ক্ষমা চাইব। সে যদি আমার জীবনে ফিরতে চাই ফিরিয়ে নিব, আর যদি মুক্তি চাই মুক্তি দিব। সে আমার জীবন যতটা নষ্ট করেছে যাওয়ার আগে সেটা ঠিক করে দিয়েছে, কিন্তু আমি তার জীবন যতটা নষ্ট করেছি আমি ঠিক করতে পারবো না। তাই তার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আমার একটা মুহূর্ত শান্তিতে কাটবে না। তাজ চলে গেল কেবিন থেকে। স্তব্ধ হয়ে বসে রইল ইকবাল। সে চিনে নিজের ছেলেকে, একবার যেটা না বলে দিয়েছে সেটা তাকে দেওয়ার করানো সম্ভব নয়। ইকবাল বিড়বিড় করে বলল, তিতির মেয়েটা আমার ছেলে জীবনে একটা বিষাক্ত ফুল, যে চলে গিয়েও তার বিষের রেশ এখনো রেখে গেছে। তাজ প্রচন্ড স্পিডে ড্রাইভ করছে। মনের অস্থিরতা কমানোর জন্য এমন করছে। বুকের ভেতরটা কেমন অস্থির অস্থির লাগছে তার। হঠাৎ তাজের দৃষ্টি ঝাপসা হলো। সে চোখে হাত দিল। তার চোখে নোনা জল, কিন্তু কেন? তাজ অস্থির হয়ে নোনা জলের কারণ খুঁজতে লাগলো, কিন্তু পেল না। বারবার ফোন বেজে বিরক্ত করছে, তাই গাড়ি এক সাইডে নিয়ে ফোন রিসিভ করলো। স্যার, রায়হান চৌধুরী আপনার সাথে দেখা করতে চেয়েছে। আহান বাইরে আসতেই দেখতে পেল বিধ্বস্ত দুটো মানুষ বসে আছে চেয়ারে। কি উত্তর দেবে আহান তাদের? পাখি দৌড়ে এসে আহানের সামনে দাঁড়ালো। আপনি কোথায় আহান? আমি আপনির কাছে যাব। আহান অসহায় চোখে তাকালো পাখির দিকে। তোমার আপনি তো ঘুমিয়ে পড়েছে পুতুল, তার ঘুম আর কখনো ভাঙবে না। পাখি কিছু না বলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে আহানের দিকে। আহান কোলে থাকা ছোট্ট ধ্রুবকে পাখির দিকে এগিয়ে দিল। পুতুল, তোমার আপনি তোমাকে একটা জীবন্ত পুতুল দিয়ে গেছে, তুমি নিবে? পাখি তাকালো ধ্রুবের দিকে। মুহূর্তেই হাসি ফুটে উঠল পাখির মুখে। এক আঙুল দিয়ে ধ্রুবকে ছুঁয়ে দেখে খিলখিল করে হেসে উঠল সে। আহান টলমলে চোখে তাকিয়ে আছে পাখির দিকে। মেয়েটা যখন জানতে পারবে তার আপনি আর কখনো ফিরে আসবে না, তখন কিভাবে তাকে সামলাবে আহান? তুমি ওকে নিবে পুতুল? পাখি হাত বাড়িয়ে দিল। আহান সাবধানে ধ্রুবকে পাখির কোলে দিল। ধ্রুব এখন শান্ত হয়ে ঘুমাচ্ছে। আহান বলল, ব্যথা পাবে কিন্তু সাবধানে রাখবে। পাখি ধ্রুবকে কোলে তুলে চেয়ারে চুপটি করে বসলো। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ধ্রুবর মুখের দিকে। এবার ন্যান্সি এগিয়ে এলো আহানের দিকে। আহানের কাঁধে হাত রাখতেই বাচ্চাদের মতো কেঁদে দিল আহান। আমার তুতুলটা চলে গেল মাম। ওকে ছাড়া আমি কি করে থাকবো এখন? পুরনো ক্ষত কেবল শুকাতে শুরু করেছিল, কিন্তু এবার যে ক্ষত দিয়ে গেল সেটা তো আর সারা জীবনে শুকাবে না মম। ন্যান্সি ভেজা গলায় বলল, তিতির কথায় কথায় বলতো ওর যদি কিছু হয়ে যায় ওকে যেন বাংলাদেশে ওর বাবা মার কাছে কবর দেওয়া হয়। এই কথা শুনে আমি ওকে কত বকতাম আহান, আর আজ দেখো সত্যি মেয়েটা চলে গেল। তিতিরের লাশ হসপিটালের মর্গে রাখা হলো। বাংলাদেশে নেওয়ার সব ব্যবস্থা না করা পর্যন্ত এখানেই রাখা হবে। পাখিকে একবার দেখানো হয়েছে তার আপনিকে। পাখি তিতিরকে ডাকতে গেলেই আহান বলে তিতির ঘুমিয়ে আছে, ঘুম ভেঙে গেলে তার কষ্ট হবে। অবশ পাখি সেখানেই বিশ্বাস করে নিয়েছে সে নতুন একটা পুতুল পেয়েছে, সেটা নিয়ে মেতে আছে।
পুতুলটা নড়াচড়া করে, কাঁদে, সব ভালো লাগে পাখির। ধ্রুব আর পাখি ন্যান্সির কাছে আসে। ধ্রুব তিতিরের বানানো কাঁথায় ঘুমাচ্ছে আরামে। বাজারে পাওয়া পাউডার দুধ হয়েছে তার খাবার। সাদা বরফে ঢাকা লন্ডন শহর ঘুমিয়ে গেছে। ঘুম নেই আহানের চোখে। তিতিরের রুমে বসে আছে সে। এখন আর সে চাইলেই দেখতে পারবে তার তুতুলের মুখটা, কিন্তু 2 দিন পর। তিতিলের রুমের ছোট্ট ছোট্ট জিনিস ছুঁয়ে দেখছে আহান। টেবিলের উপরে ডায়েরি দেখে থমকে গেল কিছুটা সময়। হাতে নিয়ে দেখলো উপরে জল করছে আমার ধ্রুব তারা লেখাটা। আহান হাত বুলালো লেখাটার উপর। ডায়েরির ভেতরে একটা কাগজ ভাঁজ করে রাখা, সেটা বের করলো আহান। ডায়েরিটা লিখে কাগজে ভাঁজ খুললো। প্রিয় আহু, ডায়েরিটা লিখে প্রতিদিন এটা এখানেই রাখি, সাথে চিঠি, যাতে হুট করে আমার কিছু হয়ে গেলে সহজেই পেয়ে যাস। আজ এটা পড়ছিস মানে আমি তোদের থেকে অনেক অনেক দূরে চলে এসেছি। জানি তুই ভালো নেই, তবুও বলবো কষ্ট পাস না প্লিজ। আহুরে, মেয়েদের একটা অদ্ভুত ক্ষমতা আছে। সামনে থাকা ছেলেটা তাকে কোন নজরে দেখে সেটা সে বোঝার অদ্ভুত ক্ষমতা রাখে। তুই আমাকে ভালোবাসিস সেটা আমি বুঝতে পেরেছি প্রথম দিকেই, কিন্তু তুই যখন আমার জীবনে ফিরে এলি তখন এক ঝড়ে আমার জীবনটা এলোমেলো হয়ে গেছে। মনে জায়গা দিয়ে ফেলেছি অন্য কাউকে। তুই আরো আগে কেন ফিরে এলি না? তোর জীবনেও আমি একটা স্বার্থপর প্রমাণিত হলাম। বিশ্বাস কর, আমি বুঝেও না বোঝার ভান করতাম যাতে তুই কষ্ট কম পাস। তুই যদি এই কষ্টটা বুকে আগলে জীবনটা থমকে দিস, তাহলে মরেও শান্তি পাবো না। নিজেকে দায়ী মনে করে আমার বনুটা যদি সুস্থ থাকতো, তাহলে আমি বেঁচে থাকতেই ওর সাথে তোর বিয়ে দিতাম। কিন্তু ওকে তোর জীবনে চাপিয়ে দিয়ে তোর জীবনটা নষ্ট করার অধিকার আমার নেই। জীবন কারোর জন্য থেমে থাকে না আহু। তুইও এগিয়ে যা, এতেই আমি খুশি হব। শুধু এতটুকু অনুরোধ আমার, দুটো প্রাণকে আগলে রাখিস। ধ্রুব তোর কাছে আমানত। যদি কোনোদিন ওর বাবা ওর কথা জেনে ফিরিয়ে নিতে আসে, তবে তাকে আমার রেখে আসা উপহারটা দিস, যেটা আলমারিতে রাখা আছে। একটা নীল রঙের ডায়েরি, আর তোর সামনে রাখা ডায়েরিটা আমার জীবনের ধ্রুব তারা, আমার সন্তানের। তার 18তম জন্মদিনে এটা আমার তরফ থেকে তার উপহার। সেদিন সে সিদ্ধান্ত নেবে তার বাবার কাছে ফিরে যাবে নাকি যাবে না। তবে তুই তাকে নিজের কাছে আমানত হিসেবেই রাখিস, যাতে ফিরিয়ে দিতে হলে আবার কষ্ট না হয়। জীবনটা এগিয়ে নিয়ে যা সাহু। একটা কথা মনে রাখিস, তোদের হাসিতেই আমার বাস। ইতি, তোর স্বার্থপর তুতুল। আহান নিজের ঝাপসা চোখ মুছে নিল। চিঠিটা বুকে জড়িয়ে চুপ করে বসে রইল কিছুক্ষণ সময়। টেবিলের উপর থেকে ধ্রুব তারা ডায়েরিটা হাতে নিল, এগিয়ে গেল আলমারির দিকে। খুলে সামনেই পেল নীল রঙের ডায়েরিটা। এমন জায়গায় লিখেছে যাতে সহজেই পাওয়া যায়। নীল রঙের ডায়েরিটা হাতে তুলে নিতেই চোখে পড়ল উপরে জল করতে থাকে লেখাটা, বিষাক্ত ফুলের আসক্তি। ডায়েরির দুটো বোধহয় নিজে ডিজাইন করে ওয়াটার দিয়ে বানিয়ে এনেছে তিতির। দেখে তেমনই মনে হলো আহানের। কত যত্নে আগলে রেখেছিল তিতির। আহান দুটো ডায়েরি নিয়ে নিজের রুমে ফিরে এলো, যত্ন করে তুলে রাখলো সেগুলো, আর তার জন্য রেখে যাওয়া চিঠিটাও আলাদা করে তুলে রাখলো। বাবার অফিসে জয়েন করেছে তাজ। ইকবাল খান এখনো হসপিটালে, তাই অফিসের জরুরি কাজে তাজকে সিলেট আসতে হয়েছে। কাজ শেষ করে ফিরে যাচ্ছে আজই। এই সরু রাস্তায় দুটো গাড়ি পাশাপাশি একসাথে যেতে পারে না। তাজের গাড়ি আর একটা লাশবাহী অ্যাম্বুলেন্স মুখোমুখি দাঁড়ানো। অ্যাম্বুলেন্সে দেখে তাজ নিজের গাড়ি একটু পিছিয়ে নিয়ে সাইড করলো। ধীর গতিতে পাশ কাটিয়ে চলতে লাগলো অ্যাম্বুলেন্সটা। পাশাপাশি হতেই তাজের বুকটা কেমন কেঁপে উঠলো, কেমন দম বন্ধ হয়ে আসছে। চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে বুকের বাঁ পাশটায়। তাজ তাকালো অ্যাম্বুলেন্সটার দিকে। কষ্টটা যেন বাড়লো। কে জানে ভেতরে কার আপনজন শুয়ে আছে চিরনিদ্রায়। ভেতরে তিতিরের লাশের কাফিনটার সামনে নিয়ে বসে আছে আহান। সিলেট তিতিরের নিজের শহর। এখানেই আছে তার বাবা মায়ের কবর। সেখানেই তাকে চিরশায়িত করতে যাচ্ছে আহান। তার যাকে পাগলের মতো খুঁজে ফিরছে। মাত্র কয়েক ইঞ্চি দূরে শুয়ে আছে সে, কিন্তু তার জানতেও পারল না। অ্যাম্বুলেন্সটা চলে যেতেই তাজ হাঁসফাঁস করে নিজের গাড়ি ছুটালো। বিশাল দুতলা বাড়ির দক্ষিণ পাশে পুকুরের উপারে বকুল গাছের নিচে ঘুমিয়ে আছে তিতির। এবারে পুকুরের সিঁড়িতে আসে আহান। তিতির পাখিকে নিয়ে লন্ডন যাওয়ার আগেও একবার এই বাড়িতে এসেছিল তারা। রংচকটা বাড়িটা যেন ভূতের বাড়িতে রূপ নিয়েছে।
একসময় কত হাসি খুশিতে ভরপুর থাকতো এই বাড়িটা। আর চারিদিকে কেবল নিস্তব্ধতা। বাড়িতে গুটি কয়েক কাজের লোক ছাড়া কেউ নেই। বাড়ির আঙিনায় কত শত স্মৃতি, আহু আর তুতুলের। আহান চোখ মুছে পকেট থেকে ফোনটা বের করলো। এটা 8 মাস আগে বাংলাদেশে এসে কিনেছিল সেই ফোন। আহান সব প্রমাণ পুলিশকে দিয়ে ফোন থেকে সেই সিম খুলে ফেলেছিল, আর সিম লাগায়নি। তিতিরের মৃত্যুর পর এই কয়েকদিনে অনেকবার চেয়েছিল তাজের সাথে যোগাযোগ করে সবটা জানাতে, কিন্তু বারবার ব্যর্থ হয়েছে। সেখানে তিতির ইচ্ছে করে তাজকে কিছু জানায়নি, সেখানে সে কিভাবে জানাবে? তিতির তো বলে গেছে তাজ যদি কোনোদিন ধ্রুবর খোঁজে আসে তবে ডায়েরিটা তাকে দিতে, কিন্তু আহানকে বলেনি, তাজকে খুঁজতে। আহান ফোনটা আবার রেখে দিল পকেটে। তাজকে সে দেখেছে তিতির ফোনের ছবিতে, এছাড়া চেনে না। মাত্র 9 বছর বয়সে এই দেশে ফিরেছে। এখন খুব একটা ধারণা নেই এই দেশ সম্পর্কে। আহান উঠে দাঁড়ালো, সিঁড়ি পেয়ে নিচে নেমে একটা পদ্ম ফুল ছিঁড়ে নিল। হাতে কাটাও ফুটলো। কাটা দেখে মুচকে হাসলো। ছোটবেলায় তুতুল কত বায়না ধরতো এই ফুল এনে দিতে, কিন্তু আহান কাটার ভয়ে আসতো না। ফুলটা হাতে নিয়ে কবরের দিকে এগিয়ে গেল। শ্যাওলা ধরা পাথরে বাঁধানো দুটো পুরানো কবরের পাশে একটা নতুন বাঁধানো কবর। আহান ফুলটা তুতুলের কবরের মাথার দিকে রেখে সোজা হয়ে দাঁড়ালো। আহান মুস্কি হেসে বলল, তোর মনে আছে তুতুল, ছোটবেলায় দুপুরবেলা যখন মামির পাশে এভাবে শুয়ে ঘুমিয়ে থাকতে আমি পা টিপে টিপে এসে তোকে তুলে নিয়ে খেলতে চলে যেতাম দুজনে। আজ আর আমার সেই সাধ্য নেই রে। তুই বরং ছোটবেলার মতন করে বাবা মার রাজকন্যা হয়ে এখানেই শান্তিতে ঘুমা। আমি বরং আসি। কত দায়িত্ব দিয়ে গেছিস তুই আমাকে, সেসব পালন করতে হবে তো নাকি? ভালো থাকিস তুই, আমিও অনেক ভালো থাকবো, দেখিনিস তুই। মুখে মুসকে হাসি আর চোখের কোণে নোনা জল আহানের। চোখ মুছে কবর জিয়ারত করে লম্বা কদমে চলে গেল সেইখান থেকে। সোজা নিজের গাড়িতে গিয়ে বসলো। গাড়িতে বসে একবার কবরের দিকে তাকালো, জানালার কাজ তুলে দিল। ড্রাইভারকে বলল এয়ারপোর্টের দিকে যেতে। একবার মনে হয়েছিল রায়হানের সাথে দেখা করে জানতে চাইবে, কি লাভ হলো এত পাফ করে, কিন্তু পরক্ষণে ইচ্ছাটা মরে গেছে। তাই সোজা লন্ডন ফিরেছে আহান। সেখানে ন্যান্সি একা আছে পাখিয়া ধ্রুবর সাথে। সিলেটের সবুজ সৌন্দর্য দেখতে দেখতে আহান চলল এয়ারপোর্টের দিকে। সবুজের দিকে তাকিয়ে বিড়বিড় করে উচ্চারণ করলো, যদি আপন না হবে প্রিয় তবে স্বপ্ন কেন দেখাও? যদি ছেড়েই চলে যাবে তবে মায়া কেন বাড়াও? ঢাকা কেন্দ্রীয় কারাগারে রায়হানের সাথে দেখা করতে এসেছে তাজ। তাজের সাথে করা অন্যায় আর হসপিটালের অসহায় রোগীদের স্বল্প টাকায় অপারেশন নামে দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন চোখ, কিডনি এসব বের করে নিয়ে বিদেশে পাচার করার জন্য যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে তার। ড্রাগ ডেভিল নামে আন্ডারওয়ার্ল্ডের সাথে সংযুক্ত ছিল সে। অনেক ইনফরমেশন রায়হানের থেকে উদ্ধার করেছে র্যাব। তবে কয়েকদিন ধরে তাজের সাথে সে দেখা করতে চাইছে, কিন্তু তাজ যায়নি। কিন্তু লাস্টবার বলেছে তিতিরের খোঁজ চাইলে যেন তার সাথে দেখা করে। তাজ যাওয়ার কিছুক্ষণ পরে দেখা হলো রায়হানের সাথে। জেলের ওপারে রায়হান আর এপারে তাজ। চুল গোপ দাড়িতে রায়হানকে চিনতে কষ্ট হচ্ছে তাজের, তবে তার চোখ মুখে কোনো অনুশোচনা দেখা গেল না। তাজ উত্তেজিত হয়ে বলল, বল তিতির কোথায়? রায়হান মুস্কি হেসে বলল, তুই মুক্ত হয়ে সারা পৃথিবীতে ঘুরে জানিস না তিতির কোথায়? আর আমি ওই 4 দেওয়ালে বন্দি হয়ে কিভাবে জানবো তিতির কোথায়? রেগে গেল তাজ। তাহলে আসতে বলেছিস কেন? রায়হান কিছু না বলে হা হা করে হাসতে লাগলো। তোকে দেখে বড্ড করুণা হচ্ছে আমার তাজ, যদিও সেটা তোর হওয়া উচিত আমার জন্য, বাট উল্টোটা হচ্ছে। তাজ বিরক্ত হলো রায়হানের কথায়। এর এসব ফালতু কথা শোনার ইচ্ছে নেই তাজের, তাই চলে যেতে নিলে রায়হান পেছন থেকে ডাকলো, আরে শুনে তো যা, কেন আসতে বলেছি? তাজ ঘুরে তাকিয়ে বলল, তোর বাজে বকবক শোনার ইচ্ছে নেই আমার। তবে হ্যাঁ, তোকে একটা গুড নিউজ দেওয়ার আছে। বিয়ে হয়েছে মৌয়ের। না আমার সাথে নয়, তোদের কলিগ শানির সাথে। রায়হান মুস্কি হেসে বলল, তোর সাথে তো হয়নি, আমি এতেই খুশি। তাজ তেড়ে এলো রায়হানের দিকে। লোহার রডের ফাঁকে হাত গলিয়ে রায়হানের কলার চেপে ধরলো। আসলে তুই মৌকে কখনো ভালোই বাসিসনি, তোর শুধু হিংসা ছিল আমার উপর। রায়হান তাজের হাত ছাড়িয়ে নিল নিজের কলার থেকে। একদম ঠিক ধরেছিস তুই। ভালোবাসা থাকলেও একসময় সেটা জেদে পরিণত হয়েছিল। তোর থেকে আমি তো কোনোদিনও কম ছিলাম না, তবুও মৌ আমার ভালোবাসা পায়ের পিছে বারবার তোর পেছনে ঘুরঘুর করেছে। তাই ঠিক করে নিয়েছিলাম আমি মৌকে পাই আর না পাই
তোকে পেতে দিব না। তাজ রাগে ফুসফুস করে বলল। তুই একটা সাইকো রায়হান। তাজ রেগে বের হয়ে গেল রায়হানের পেছন থেকে, সেই সুরে শীষ বাজাতে লাগলো। তাজ থেমে গেল। 8 মাস আগে রায়হান আসার সময়ও এই সুরে শীষ বাজিয়েছে। কিছু তো রহস্য আছে এই সুরে। তাজ আবার ঘুরে তাকালো রায়হানের দিকে। রায়হান মুস্কি হেসে বলল। আসল কথা না জেনেই চলে যাচ্ছিস তুই? তাজ ফ্রু কুচকিয়ে তাকালো রায়হানের দিকে। রায়হান এবার গেয়ে উঠল। ওরে খোকা, তুই আমার 2 চোখের মণি। কষ্ট ভুলে যাই বাবা ডাকিস যখনই। দেখে তোর হাসি আমি সুখে ফাঁসি, দুঃখটা ঝরে যায় তখনই। খোকা আয় তুই বুকে এখনই, খোকা আয় তুই বুকে এখনই। সেই সুরের গানের কলিটা গেয়ে উঠল রায়হান। তাজ কিছু বুঝতে না পেরে শুধু তাকিয়ে আছে রায়হানের দিকে। কি বোঝাতে চাইছে রায়হান সেটা বোঝার চেষ্টা করছে। রায়হান তাজের দিকে তাকিয়ে আবার হা হা করে হেসে বলল। তোর মস্তিষ্কে জং ধরেছে তাজ। তাজ বিরক্ত গলায় বলল। মানে কি এসবের? রায়হান জেলের রড ধরে ফিস ফিস করে বলল। তোর মতো হতভাগ্য বাবা এই পৃথিবীতে 2টো নেই রে তাজ। যে নিজের সন্তানের আগমনের কথাই জানে না, যে নিজের সন্তানের মুখে বাবা ডাক শুনে সুখে ভাসতে পারবে না। শরীরের রক্ত হিম হয়ে গেল তাজের। রায়হান এসব কি বলছে? অজানা অনুভূতিতে বুক ঢিপ ঢিপ করছে, হাত পা কাঁপছে, চোখে পানির কণা চিকচিক করছে। রায়হান আয়েশ করে বলতে লাগলো। তিতিরকে যে রাতে তুই ওর ফ্ল্যাটে দিয়ে এসেছিলি, সেই রাতেই আমার লোক ফোন করে জানায় আহান পাখিকে নিয়ে বাংলাদেশে চলে এসেছে। আহান আমার ভাই, যার কাছে আমি তিতিরের বোন পাখিকে রেখেছিলাম। বিয়ের খুঁজতে কারো খবর নিইনি তেমন, কিন্তু সেই ফোন পেয়ে প্রথম ফোন দিই যে তিতিরের ওপর নজর রাখে তার কাছে। সে জানায় তিতির আজ একটা হাসপাতালে গিয়েছিল কোনো কারণে। সেখান থেকে বেরিয়ে সামনে রাস্তায় বসে কাঁদতে থাকে, আর সেখান থেকে তুই গিয়ে তাকে ফ্ল্যাটে রেখে এসেছিলি। একটু খটকা লাগে আমার। তখনই হসপিটালে আমার থাকা লোকের মাধ্যমে জানতে পারি তিতির প্রেগনেন্ট। বুঝেছিস তাজ, এতদিনে তোর সন্তান পৃথিবীর আলো দেখেছে হয়তো, কিন্তু তুই বাবা হয়ে সেটা জানতেই পারিসনি। তাজ কাপা গলায় বলল। এই জন্য সেদিন বলেছিলি তিতির যাওয়ার আগে আবার আমার থেকে কিছু কেড়ে নিয়ে গেছে। যাক, এতক্ষণে তোর মাথায় বুদ্ধির উদয় হয়েছে। তিতির একা যায়নি, সাথে নিয়ে গেছে তোর সন্তানকেও। তাজ নিজের ধৈর্য হারালো, ছুটে গিয়ে রায়হানের কলার চেপে ধরল আবার। বল, তিতির কোথায়? আমার সন্তান কোথায়? রায়হান অট্র হাসিতে ফেটে পড়ল। তাজের হাত নিজের কলার থেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। তাজের শরীরে যেন অসীম শক্তি ভর করেছে। বল ওরা কোথায় আছে। আমি জানি তুই সব জানিস। তাজের চিৎকার চেঁচামেচি শুনে কারারক্ষী এগিয়ে এলো, রায়হানের থেকে তাজকে সরিয়ে আনার চেষ্টা করলো। রায়হানের কলার ছেড়ে দিল, রড শক্ত করে ধরে রাখলো তাজ, আর বারবার তিতিরের কথা জানতে চাইলো। অনেক কষ্টে কয়েকজন কারারক্ষী মিলে একটু দূরে আনলো রায়হানের থেকে। রায়হান তখন অট্র হাসিতে ফেটে পড়ছে। রায়হান হঠাৎ থেমে গিয়ে তাতে দাঁত চেপে বলল। এই রিয়াকশনটা দেখার জন্যই আজ সত্যিটা তোকে জানালাম। আমি এই 4 দেওয়ালে বন্দি থাকবো, আর তোরা শান্তিতে বাঁচবি সেটা কিভাবে হয়। গত 8 মাস হন্ত হয়ে তিতিরকে খুঁজেছিস, এটা ভেবে অস্থির হয়েছিস তিতির কি কেড়ে নিয়েছে আবার তোর থেকে। আর আজ থেকে দুজনকে তুই খুঁজবি, নিজের সন্তানকে একবার ছুঁয়ে দেখার জন্য ছটফট করবি। আমি তো সেটাই চেয়েছিলাম। কথাগুলো বলে রায়হান চলে গেল ভেতরে। তাজ নিজের ভার ছেড়ে দিল, হাঁটু গেড়ে ধপ করে বসে পড়ল ফ্লোরে। কারারক্ষীরা ছেড়ে দিল তাকে। তাজের চোখ থেকে টপ টপ পানি পড়ছে শুকনো ফ্লোরে। এটা কেন করলে তিতির? আমার তো অধিকার ছিল নিজের সন্তানের কথা জানার। তাজ উঠে দাঁড়ালো কোনো মতে, টলমল পায়ে বের হয়ে গেল। দিক বিদিক শূন্য হয়ে গাড়ি ছুটালো। বেশ কয়েকবার অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেল। ইকবাল অনেকটা সুস্থ এখন, তাই বাড়িতে আনা হয়েছে। ড্রয়িং রুমে বসেছিল ইরিনা আর ইকবাল। কোনো দিকে না তাকিয়ে নিজের রুমে চলে গেল তাজ। সেদিকে একবার তাকিয়ে নিজের মতো রইল ইকবাল আর ইরিনা, কিন্তু বেশিক্ষণ থাকতে পারল না। উপরে বিকট আওয়াজ পেল, কেঁপে উঠল। ইকবাল উপরের দিকে তাকিয়ে বলল, দেখো তো ইরি, কি হলো? ইরিনার সম্মতি জানিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। তাজের দরজার সামনে দাঁড়াতেই একটা ফুলদানি তার পায়ের কয়েক ইঞ্চি দূরে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। ভয়ে 2 কদম পিছিয়ে গেল ইরিনা।
এসব কি তাস? তাজের কানে সে কথা পৌঁছালো না। রুমের জিনিসপত্র এদিক ওইদিক ছুঁড়ে ফেলতে লাগলো। ইরিনাও আগাতে পারছে না, শেষে কোনটা এসে শরীরে লাগে। সব ভাঙা শেষ হয়ে গেলে চুল খামচে ধরে ফ্লোরে বসে পড়ল তাজ। জোরে জোরে চিৎকার করতে লাগলো। ইরিনা সাবধানে পা ফেলে তাজের কাছে এসে কাঁধে হাত রাখলো। কি হয়েছে আমার বাবার? তাজ নিজেকে আর সামলে রাখতে পারলো না। বসা অবস্থায় মাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠলো। ইরিনা তাজের পাশে বসে তাজ মায়ের কোলে মাথা রেখে ফুপিয়ে কাঁদতে লাগলো। ইরিনার সময় দিল তাজকে। এখন জিজ্ঞেস করলে কিছু বলতে পারবে না ছেলেটা। অনেকটা সময় পর ঠান্ডা হলো তাজ, চুপচাপ শুয়ে আছে। ততক্ষণে দরজায় এসে দাঁড়ালো ওই ইকবাল। ইরিনা ছেলের মাথায় হাত বুলিয়ে বলল,